ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই জেডএসআরএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নিই আজকের দিনের খবরগুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই জানিয়ে দিই দর্শক, মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। বাঙালির সবচেয়ে বড় অর্জন মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বিজয়ের ৪৭ বছর আজ। ভোরের আলো ফোটার আগেই বিজয় ছিনিয়ে আনা বীরদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিশিষ্টজনের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। পরম শ্রদ্ধায় তারা স্মরণ করেন দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর সন্তানদের। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। এরপর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন অনুষ্ঠানের সব আয়োজন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এমন কথা বলেন। দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে, সকলে অংশগ্রহণ করবে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনের আচরণ বিধি সকলে মেনে চলবেন এবং নির্বাচনের যে নিয়ম কানুন সেগুলো তারা পরিপালন করবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি আশা করি তারা সেটা করবেন। কোনো অপশক্তি ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবে না। ফেনীতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নোয়াখালীতে বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের উপর গুলি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরাই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। বিএনপির হামলায় এরই মধ্যে নোয়াখালী ও ফরিদপুরে আওয়ামী লীগের ২ কর্মী নিহত হয়েছে বলেও জানান তিনি। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে। কোনো অপশক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। কিভাবে হামলার ছক বিএনপি তৈরি করেছে, এ পর্যন্ত ২ জনের প্রাণহানি ঘটেছে, ২ জনই আওয়ামী লীগের কর্মী। নির্বাচন বানচালে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর পল্টনে জামান টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভোটারদের উপরে হুমকি দেওয়া হচ্ছে, যারা মিছিল করছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, বিরোধী দলের যে ক্যান্ডিডেট এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা অবাক কাণ্ড যে তারা শিকার হচ্ছেন আক্রমণের, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে বন্দী করা হচ্ছে। আর যারা আসলে আক্রমণ করে যাচ্ছেন তারা বহল তবিয়তে সেই কাজ করে যাচ্ছেন। যদি এইগুলো ঘটতে থাকে তো স্বাভাবিকভাবে আশঙ্কা হবে যে ভোটের দিন কি হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না, কেন তারা বুঝতে পারছে মানুষের জনমত। যত হামলাই করা হোক কোনোভাবেই নির্বাচনের মাঠ ছাড়বে না বিএনপি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। এর আগে দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিজয় শোভাযাত্রা বের করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। মৌচাক হয়ে আবার পল্টন গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এতে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নজিরবিহীন হামলা, মামলা ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তাদের একটাই উদ্দেশ্য, এই নির্যাতন নিপীড়ন করে এই প্রার্থীদেরকে, বিরোধী দলের প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে মাঠ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে চাই যে আমরা এই নির্বাচনের মাঠ কখনোই ত্যাগ করব না। আমরা জনগণের শক্তি নিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব, তাদের সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর এই সংবাদগুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। আজকে মহান বিজয় দিবস এবং বিজয় দিবসের সবগুলো খবরই দেখছিলাম নির্বাচনকে ঘিরেই নানান রকম, এবং সব দলের প্রার্থীরা তারা বা দলের যারা আছেন তারাও বলছেন যে বিজয় দিবসে তাদের দলের বিজয়ের কথা, মানে সামনের নির্বাচনে। আসলে আপনাদের দুজনের কাছে এটা একটু জানতে চাই যে নির্বাচন তো 30শে ডিসেম্বর হবে, বিজয়ের মাসের প্রভাব কতটা পড়বে বা বিজয়ের মাসে নির্বাচন হবার এটার কোনো বিশেষ দিক থাকছে কিনা? ডক্টর আরিফিন সিদ্দিক। বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের সকল দর্শক, এবং একই সাথে আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতির প্রতি। শ্রদ্ধা নিবেদন করি আমাদের 30 লক্ষ মানুষ যাদের আত্মোৎসর্গের কারণেই আজকে আমরা এই বিজয় দিবস পেয়েছি, এই স্বাধীন দেশ পেয়েছি। তা আপনি যে কথাটি বললেন, এবং আমরা যে সংবাদ দেখলাম স্ক্রিনে, তাতে বোঝা যাচ্ছে যে সারা দেশ আজকে এই বিজয় দিবস উদযাপন করছে, বিজয় দিবসের আনন্দ উপভোগ করছে, এবং একই সাথে 71-এ যে কত সংগ্রাম আন্দোলন করে আমাদের এই বিজয় অর্জন করতে হয়েছে সেই স্মৃতিও আজকে সাধারণ মানুষ স্মরণে আনছেন। আমি মনে করি যে যেহেতু নির্বাচন একেবারেই সামনে, এই বিজয়ের মাসেই নির্বাচন, 30শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, অতএব সার্বিক কর্মকাণ্ডের মধ্যেই নির্বাচনী একটা আমেজ আমরা লক্ষ্য করি। আজকেও যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন, এগুলো নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন একটা ভোট যুদ্ধ, এই যুদ্ধে অবতীর্ণ হবে এই রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীবৃন্দ 30 তারিখে। কিন্তু তার আগেও কিন্তু যুদ্ধ চলছে, এটা বাকযুদ্ধ। প্রত্যেকেই তাদের বক্তব্য দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, পাল্টা অভিযোগ আসছে, নানাভাবে সাধারণ মানুষকে তাদের দিকে নেয়ার জন্য একটা প্রবণতা এটা থাকবে, এটা নির্বাচনী কৌশলের মাঝেই পড়ে। কিন্তু আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা আশা করি যে নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন আমরা দেখব, এবং সত্যিকারের জনসমর্থন যাদের থাকবে তারাই পরবর্তীতে দায়িত্ব নেবেন। আমি যেটা সবসময় বলি যে এটা জনপ্রতিনিধি নির্বাচন করার একটা প্রক্রিয়া, যেটা আমরা বলি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। প্রতিটি কনস্টিটিউয়েন্সি বা আসন থেকে একজন করে জনপ্রতিনিধি আসবেন। কে কোন দল থেকে আসবেন এবং কারা সংখ্যাধিক্য হবেন এবং পরবর্তীতে সরকার গঠন করবেন, কারা বিরোধী দলে থাকবেন, সেটা তো পরের কথা। কিন্তু এই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন, যারাই জয়ী হবেন, সেটা ক দল হতে পারে, খ দল হতে পারে, গ দল হতে পারে, তিনি কিন্তু জয়ী। কারণ তিনি তো জনপ্রতিনিধিত্বের নির্বাচনে জয়ী হলেন, তার এলাকাকে তিনি প্রতিনিধিত্ব করবেন। তারপর পরবর্তীতে তিনি সরকারে বসবেন কি বিরোধী দলে বসবেন, সেটা পরবর্তীতে সারা দেশের পরিসংখ্যান নিয়ে ঠিক হবে। তো এই যে জয় বলা মানে যে আপনার ক্ষমতায় যাওয়া, সরকার গঠন করা, এটা কিন্তু আমাদের যে গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা, বিশেষ করে গণতন্ত্রের দর্শন, সেটার বিরুদ্ধে যায়। গণতন্ত্রে জনগণের সমর্থন আমরা পেলেন কিনা, আপনার এলাকার প্রতিনিধিত্ব আপনার আসলো কিনা, এবং সেই প্রতিনিধিত্ব নিয়ে আপনি জাতীয় সংসদে বসছেন, এর থেকে বড় বিজয় কি হতে পারে? কিন্তু শুধুমাত্র এই যে সরকার গঠন করা, সরকারে যেতে পারা, সেই জন্য যদি আমরা জয় মনে করি আর বিরোধী দলে থাকা মানে এটা পরাজয় মনে করি, তাহলে তো গণতন্ত্রের দর্শনে আমি বিশ্বাস করছি না। গণতন্ত্রে তো এই যে সারা দেশের 16 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে 300 জন যে বসবেন এসে, তারা প্রত্যেকে জয়ী হবেন। সেই চিন্তা ভাবনা করে যদি আমরা আজকে নির্বাচনী প্রচারণা করি, তাহলে এই বাকযুদ্ধেরও দরকার হয় না, আর একে অপরের বিরুদ্ধে যত অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলোর দরকার ছিল না। এই অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টা একটু কথা বলবো, এবং সেই সাথে তারও আরো মানে এক মাত্রা বাড়িয়ে সহিংসতার বিষয়টিতেও কথা বলবো। যে প্রসঙ্গটিতে ছিলাম সেটিও একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার মতামত জেনে নেই। মানে আমার প্রশ্নটা করার উদ্দেশ্যটা এরকমও যে সবাই তো বিজয়ের দিনে প্রচারণায় এই বিজয় দিবসের একটা মাত্রা যোগ করে নিয়ে এসছে বা বিজয়ের মাসের মাত্রা যোগ করে প্রচারণা চালাচ্ছে। সেই সাথে মুক্তিযুদ্ধ বিরোধী একটি দলও নির্বাচনী রাজনীতিতে আছে এবং তারা একটি জোটের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে তারাও নির্বাচন করছে, একই প্রতীকে নির্বাচন করছে। এই বিজয়ের মাসে এসে মানে
জনগণের মধ্যে এটার একটা প্রভাব কি কাজ করে কিনা? বিজয়ের দেখেন আজকে বিজয় দিবসে আমি দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। বীর শহীদ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এইটা যেহেতু এটা জনযুদ্ধ ছিল, কতিপয় রাজাকার আলবদর বাদ দিলে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই জন্যই আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছে। আজকে এই নির্বাচনটা বিজয়ের মাসে হওয়াতে নিশ্চয়ই এটা একটা আলাদা মাত্রা যোগ করেছে, কারণ মুক্তিযুদ্ধের মূল স্পিরিটটাই ছিল গণতন্ত্র। গণতন্ত্র যখন, গণতান্ত্রিক অধিকার যখন হরণ করা হলো, যখন পার্লামেন্টের সেশন ডেকে বন্ধ করে দেওয়া হলো, তখনই কিন্তু এই তদানীন্তন পূর্ব পাকিস্তানে বিস্ফোরণ ঘটে। এবং এই গণতন্ত্রের জন্যই 4টি যে জাতীয় লক্ষ্য ছিল, এর মধ্যে 1 নম্বরই ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রের একটা বড় অনুষঙ্গ হলো নির্বাচন, সেটা এই বিজয়ের মাসে পড়েছে। তো এটার একটা তো অন্য মাত্রা আছে, একটা ডাইমেনশন আছে। আর যেটা বললেন আপনি, যে আপনি নিশ্চয়ই জামাতে ইসলামীকে ইঙ্গিত করে কথাটা বলেছেন। জামাতে ইসলামী কেন বৈধ রাজনৈতিক দল হিসেবে দেশে কাজ করছে এটাও তো আমি বুঝতে পারছি না। ওদের তো ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতকে সন্ত্রাসী সংগঠন বলেছে, আর ব্যক্তি যারা করেছে তাদের তো বিচার হয়েছে, সংগঠনের বিচার কেন হয় না? এই সংগঠন যতদিন থাকবে ততদিন এটা বিষ ফোড়ার মতো আমাদের রাজনীতিতে এটা থাকবে। এটাকে আইন করে বন্ধ করে দিলে জামাতও বেঁচে গেল, সরকারও বেঁচে গেল, এই দেশের রাজনীতিও বেঁচে যাবে। কারণ এইটাকে নিয়ে এটা মানে কি বলবো, এটাকে মানে ধরেন খোঁচাখুচি রাজনৈতিকভাবে ইস্যুটাকে ব্যবহার করা, এইটা জামাতে ইসলামীকে যদি নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু তাদের দল হিসেবে তো বাতিল হয়নি। এখন রাজনীতি নিষিদ্ধ হয়নি, কিন্তু আমার প্রশ্ন রাজনীতি নিষিদ্ধ নিশ্চয়ই আপনি খুবই একটি যৌক্তিক কথা বলেছেন, কেন নিষিদ্ধ করা হয় না বা কেন আইন করে বাতিল করা হয় না? কিন্তু যদি বাতিল নাও করা হয় তবুও কি তারা রাজনীতির মধ্যে থেকে যাবে? মানে এক কোন দল তাদেরকে তাদের সাথে জোট করে থেকে যাবে? নিশ্চয়ই থাকবে। ইভেন স্বাধীনতার পরে যখন জামাত তো মানে সব ধর্মনির্ভর রাজনৈতিক দল ব্যান্ড ছিল, জামাতে ইসলামীও ব্যান্ড ছিল। তখন জামাতে ইসলামের যারা, তারা একটা দল করতো, এটার নাম ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিয়াল, এটা করতো। কাজে তারা কিন্তু হারায় যাবে না। তাদেরকে আপনি যদি জামাত আজকে বন্ধও করে দেন, আমি জানি না, জামাতেরই তো ডিমান্ড করা উচিত যে জামাত থাকা উচিত না। জামাত তো কাজ করতে পারছেন না জামাতের নামের জন্য। আজকে ধরেন যারা স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে, তারা নতুনভাবে রাজনীতি চিন্তা করতে পারে, কিন্তু তারা তো ওই লিগেসিটা তাদের বহন করতে হচ্ছে, এবং এটা খারাপ লিগেসি, ভালো তো না। কাজেই এটা নিয়ে মানে সরকারও কি রাজনীতি করছে, জামাতও কি করছে, বিএনপিও কি রাজনীতি করছে, আমি এটা বুঝি না। এটা আমি মনে করি যে এটার পরিসমাপ্তি, মানে রাজনীতিতে কোনো না কোনো ভাবে তারা একটা রোল প্লে করেই যাচ্ছে। ডক্টর আরিফিন সিদ্দিক, এই আমার আসলে যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম, আবার আমি যে প্রশ্নটি নিয়ে ঘুরছি সেটি আরেকবারও একটু জানতে চাই যে জামাত তো আসলেই গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়েই যাচ্ছে, আলোচনার বিষয়বস্তু থেকেই যাচ্ছে। এই বিজয়ের মাসে জামাত প্রসঙ্গটা ডক্টর কামাল হোসেনকে যেমন দুদিন আগে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ক্ষিপ্ত হয়েছিলেন, পরে অবশ্য দুঃখ প্রকাশও করেছেন। আজকেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কৌশলী একটি উত্তর দিয়েছেন। আসলে কৌশলী ভূমিকা পালন করে কি মানে জনগণের মধ্যে এই বিষয়টা দূরে সরিয়ে দেওয়া যাবে বা এই প্রশ্নটা থেকে সরে আসা যাবে? রাজনীতিতে কৌশলী আপনি হবেন, এটা সর্বত্রই সেটা দেখা যায়, কিন্তু কৌশলী হওয়ার অর্থ এই নয় যে আপনি প্রতারণা করবেন। কৌশলী আপনি হতে পারেন, কিন্তু প্রতারণার তো কোনো সুযোগ নাই। মানুষকে তো আপনি প্রতারিত করবেন না। ঐক্যফ্রন্টের গঠনের সেই পর্যায়ে বারবার বলা হচ্ছিল যে জামাত এটার সঙ্গে কোনোভাবে যুক্ত হবে না, কিন্তু বিএনপির সাথে ঐক্যফ্রন্টের অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে হয়েছে। কিন্তু আমরা জানি, সারা দেশবাসী জানে যে বিএনপির সাথে আবার 20 দলীয় একটা জোট আছে। সেই 20 দলীয় জোটের নেতৃত্বে আছে বিএনপি, এবং সেই 20 দলীয় জোটে কিন্তু জামাত
তার নিজস্ব একটা নেটওয়ার্ক নিয়েই সেখানে আছে, তার নিবন্ধন হয়তো নাই, কিন্তু দল হিসেবে তো তার একটা অস্তিত্ব আছে বলেই সে 20 দলীয় জোটের সাথে আছে। সবচেয়ে বেশি আসনে নির্বাচন, মানে বিএনপির পরে সবচেয়ে বেশি আসনে নির্বাচন তো জামাতই করছে। সেটা তো পরবর্তীতে আমি বলছি যে গঠন প্রক্রিয়া, যে জাতীয় ঐক্যফ্রন্ট যখন, কিন্তু তখন বারবারই বলা হলো, যিনি আজকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বললেন যে জামাতের সঙ্গে এখানে কোনো সম্পৃক্ততা থাকবে না, এটা বিএনপির সাথে হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, যেটা আপনি মাত্র বললেন, যে বিএনপির পরে সর্বোচ্চ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত, এবং সেটাতে আপনার একই প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ করছে, বিএনপি করছে, জামাতের প্রার্থীরা করছে। এখন জামাতকে নিষিদ্ধ করলেন না সেটা একটা দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে যে বড় বড় রাজনৈতিক দল যদি জামাতকে নিয়ে রাজনীতি করার কৌশল অব্যাহত রাখে এবং সেটাকে যদি কৌশল বলে এবং সাধারণ মানুষের কাছে এক কথা বলা আর রাজনীতির মাঠে অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া, সেটা তো প্রতারণার শামিল, প্রতারণাই হচ্ছে। তো এই এখানে আমি প্রশ্ন করতে চাই ডক্টর আরিফিন সিদ্দিক, মানে আমি জানি না প্রশ্নটা কিরকম হবে। ডক্টর কামাল হোসেন সিলেটে যেদিন প্রচারণা শুরু করলেন, মানে প্রতারণা করা হচ্ছে নাকি প্রতারিত তিনিও হচ্ছেন একরকমের, এটিও একটু জানতে চাই। কারণ সিলেটে যখন প্রচারণায় তিনি গেলেন তখন তিনি বলছিলেন, আমাদের ডিবিসির সাংবাদিকের প্রশ্নের উত্তরেই বলছিলেন যে জামাতকে নাকি 25টা সিট দেওয়া হয়েছে, তিনি জানেন না এই বিষয়ে, 25টা সিট নাকি দেওয়া হয়েছে এবং জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। এই বক্তব্যটি আমাদের টেলিভিশন সেদিন প্রচারিত হয়েছে, আমরা সেদিনও কথা বলেছি। মানে তিনি কি আসলে জানেন না, না জেনে এরকমটি চলছে? এটা কি বিশ্বাসযোগ্য যে একটা ফ্রন্ট গঠিত হয়েছে, তার নেতৃত্বে যিনি আছেন বা যারা আছেন তারা এই বিষয়গুলো জানবেন না? তাহলে এই সিদ্ধান্ত কোথায় হচ্ছে, কারা নিচ্ছে, সেই বিষয়গুলো তো প্রশ্নের সম্মুখীন হবে। এখন তো সাধারণ মানুষ সাধারণভাবেই জিনিসগুলো দেখবে, এটা তো আপনার অসাধারণ কোনো বিষয় নয়। আপনি কার সাথে বসছেন, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কাদেরকে প্রতীক দিচ্ছেন, এগুলো তো রাতারাতি কোথাও থেকে হচ্ছে না, এগুলো নিয়ে ইয়ে হচ্ছে। কিন্তু আপনি সাংবাদিকদের কাছে কি বললেন, সভায় কি বললেন, আর অন্দরমহলে গিয়ে কি সিদ্ধান্ত নিলেন, এর মধ্যে বিরাট ফারাক দেখা যাচ্ছে এবং সেটা আমরা প্রতারিত হচ্ছি, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। গণমাধ্যমের কথা আপনি যেটা বললেন, গণমাধ্যমে যে ঘটনাটা ঘটলো সেদিন শহীদ বুদ্ধিজীবী দিবসে, এটা কি চিন্তা করা যায়? সাংবাদিকের কাজ কি? সাংবাদিক প্রশ্ন করবে, আর আমরা আমাদের উদ্দেশ্যে যদি প্রশ্ন করা হয়, আমাদের স্বাধীনতা আছে, প্রশ্নের উত্তর দেব কি দেব না, প্রশ্নের উত্তর এড়িয়ে যাব কিনা, সেই স্বাধীনতা আমার আছে। কোনোভাবে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, বিশেষ করে কোথা থেকে টাকা পাচ্ছ, কি পাচ্ছ, এই প্রশ্নগুলো কেউ করতে পারে যিনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন? কিন্তু সেগুলো তো আমাদের দেখতে হলো। জনাব রিয়াজউদ্দিন আমাদের কাছে আমি এটা জানতে চাইবো, আসলে অবস্থানের মানে বিভিন্ন রকম অবস্থান দেখছি। প্রথমে ছিল জামাত থাকলে কোনোভাবেই এই জোটে আসা যাবে না, মানে বা ঐক্যফ্রন্ট করা যাবে না। পরবর্তীতে সেদিন আমরা শুনলাম জামাত নাকি 25টা সিট পেয়েছে, তিনি জানেনই না এই বিষয়টিতে। এটি আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডক্টর কামাল হোসেন বলেছেন। তারপরে আমরা 14 ডিসেম্বর দেখলাম ক্ষিপ্ত হয়ে উঠতে সাংবাদিকের পরে, এবং আজকে দেখলাম একটি কৌশলী ভূমিকা। এটা কৌশল করতেই পারেন উনি, কিন্তু জামাতের ব্যাপারটা যেভাবে মিডিয়াতে মানে আমরা আলোচনা করতেছি, জামাত এটা ডিজার্ভ করে না। 20টা বা 22টা সিট নিয়ে এখন মনে হয় জামাত বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক দল। এইটাই হলো মেইন কনসার্ন এবং মিডিয়ার মেইন ইয়ে। এই জন্যই আমি বলছিলাম যে এই দলটা নিষিদ্ধ হওয়া উচিত, এবং এই দলটার কারণে রাজনীতি নষ্ট হচ্ছে, রাজনীতি ডাইভার্সন হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আপনি এটাকে মানে ফেলেও দিচ্ছেন না, আবার এটাকে অ্যাকসেপ্টও করছেন না, তাইলে এটাকে রাখছেন কেন? রাখার প্রয়োজনটা কি? আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থেকে তারা বলে দিছে যে এই দলটিকে নিষিদ্ধ করা উচিত। তাহলে দলটা নিষিদ্ধ করতে বাধা কোথায়? আমি তো বুঝি না। এটা নিষিদ্ধ হইলে তো এই কথাগুলো হতো না। আজকে জামাতের একটা ইউনিক সিচুয়েশন দেখেন, আজকে বিএনপি হয়তো এগ্রি করছে যে দানের শীষ নিয়ে তুমি ইলেকশন করো। যদি দানের শীষে ইলেকশন নাও করতো, জামাত তো যে কোনো একটা হাতি মার্কা নিয়ে ইলেকশন করতে পারে, হাতুড়ি মার্কা নিয়ে ইলেকশন করতে পারে। জামাতের তো রাইট আছে, জামাতকে তো মানে বাতিল করে দেওয়া হয় না। ইভেন ইলেকশন কমিশন যারা রিটার্নিং অফিসার, তারা যে ওদের নমিনেশন পেপার সব অ্যাকসেপ্ট করেছে, তাদের কিন্তু একটাও বাতিল হয়নি, তাই না? জি, বিএনপি বা অন্য দলের মানে ডজন নিয়ে বাতিল হয়ে গেছে, জামাতের একটি মানে নমিনেশনও বাতিল হয়নি। তাইলে এটা কোথায়? বুথটা সর্ষের ভিতরে,
এই জন্য আমি বলছি যে এটা নিয়ে আলোচনা যত কম করা যায় তত জামাতের মানে আমরা কি জামাতকে কম আলোচনা গুরুত্ব করছি না দেওয়া হবে। সমালোচনা করছি একরকমের, মানে তাদের তো না, জামাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি বললাম তো যে আওয়ামী লীগ বিএনপি কে এখন বাদ দিয়ে জামাত হলো এখন মেইন প্লেয়ার ইন দি ইলেকশন। জামাতকে আদর্শগতভাবে আমরা বিরোধিতা করি, অনেকেই বিরোধিতা করে, এটার সাথে নির্বাচন তো আপনি অ্যালাউ করছেন ওনাদেরকে, সিম্বলটা দিচ্ছেন না, কিন্তু বলছেন আপনি নির্বাচন করেন, যে কোনো মার্কা নিয়ে নির্বাচন করেন। আপনি তো বলছিলেন মানে হাতুড়ি মার্কা, হাতি মার্কা, নানা মার্কা তিনি করতে পারতেন, এখন তারা ধানের শীষ প্রতীকে এরা করছেন। করেছে না ওই যে কি গরি মার্কা না কি নিয়ে সিলেট মেয়র ইলেকশনে জামাতের সেক্রেটারি জেনারেল ওইখানে মেয়রের জন্য কন্টেস্ট করছিল এবং সেটা গরি মার্কা করেছে। এটা ওরা বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার জন্য করছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আমরা আজকের আরো যে খবরগুলো আছে সেই খবরগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। যে নির্বাচনী সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে শুরু করেছিলেন বক্তব্য, সেই বিষয়টি নিয়েও নিশ্চয়ই কথা বলবো। দর্শক থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই নির্বাচনী যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সহিংসতা, সেই বিষয়গুলো নিয়ে। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য, আজকে তিনিও শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন স্মৃতিসৌধে, এবং তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচনের সব আয়োজন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই আছে, এটি বলছেন নিয়ন্ত্রণেই আছে। কিন্তু যেটি আমরা দেখছি আজকেও শতাধিক আহত হয়েছেন আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে, দুই দলেরই বা দুই জোটেরই আহত হয়েছেন। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে যদি এই পর্যায়ে শুরু করি, যে আসলে নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে নির্বাচন কমিশনের? এটা সিইসি যেহেতু বলছেন উনি বলতে পারবেন, এটা তো আমরা কিন্তু দৃশ্যমান যে যা কিছু আমরা দেখি তার মধ্যে মনে হয় যেন কোথাও কোথাও ঘাটতি আছে, কোথাও কোথাও নিয়ন্ত্রণের ঘাটতি আছে, যে জন্য একটু মারামারি হচ্ছে। কামাল হোসেন সাহেবের গাড়ি কেন আক্রমণ করা হলো, উনি তারপরে মির্জা ফখরুলের গাড়ি আক্রমণ করা হলো, মাহবুবউদ্দিন খোকনকে যে কি ছড়া গুল্লি এটা দিয়ে গুলি করা হলো। এইগুলি কিন্তু একটা অমিনাস সাইন, আপনার এগুলি যে কোনো সময় ফ্লেয়ার আপ করতে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে মানে এখনো মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেই, হিংসাটা ব্যাপকভাবে ছড়ায় পড়ে না, এটা ভালো। কিন্তু এটা তো যে কোনো সময় যদি ছড়ায় যায় তখন তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাহলে আরেকটা প্রশ্ন, তাইলে এখানে নির্বাচন কমিশনের যে দায়িত্বটা, সেটা হলো যখন ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তারা উদ্বিগ্ন, তারা মানে ফৌজদারি এইটা সাথে সাথে তাদের কিছু অ্যাকশনে যাওয়া উচিত। কিছু যেমন ধরেন কামাল হোসেন সাহেবের মানে গাড়িতে আক্রমণের ব্যাপারে আজকে একটা কেস হয়েছে, মিরপুর থানায় একটা কেস হয়েছে। এটার কেস কি মানে কেস এরকমই থাকবে নাকি এর কোনো অ্যাকশন হবে? কিন্তু বিরোধী দলের লোকদেরকে সমানে গ্রেপ্তার করা হচ্ছে, দৌড়াচ্ছে, মানে বেল দিচ্ছে না, এইগুলি হচ্ছে। তো এই কারণে সিইসি যে কথাটা বলছে এটা পুরোপুরি বিশ্বাসযোগ্য কথা নয়। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনার কি মনে হয়? না, আমারও একই কথা, যে আপনার একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনার পেছনে যে অপরাধী আছে তাদেরকে চিহ্নিত করে যদি আপনি শাস্তির আওতায় না আনেন, তাহলে তো অপরাধ আপনি থামাতে পারবেন না। একটা সরকার যখন চলে, সরকারের মেয়াদ থাকে 5 বছর, যে কোনো জিনিস তদন্ত হয়, আদালতে যায়, একটা সময় নিতে পারেন আপনি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের নির্বাচন 30 তারিখে, এবং এই নির্বাচনকালীন সময় বিশেষ করে নির্বাচন হওয়া এবং পরবর্তীতে ভোট গণনা করে প্রকাশ করা, এই মোটামুটি এই একটা স্বল্পতম সময়ে নির্বাচন কমিশনের অধীনে আছে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সব প্যারাফার্নেলিয়া নিয়ে নির্বাচন কমিশনের অধীনে আছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তাদের এখন অনুসরণ করতে হবে। তো এত শক্তি থাকার পরে, এত আইনগত একটা শক্ত অবস্থানে থাকার পরে এই ঘটনাগুলো ঘটলে তার প্রতিক্রিয়া ব্যক্ত নয়, তার বিষয়ে অ্যাকশন নেওয়া, একেবারে দ্রুততম সময় অ্যাকশন নেওয়া। আইনের তো কোনো কমতি নেই এখানে, এমনকি প্রার্থিতা বাতিল করার মতো আইনও আছে, যে মনোনয়ন দেওয়া হয়েছে, চূড়ান্ত হয়েছে, প্রচার চলছে, এই মুহূর্তে বাতিল করা যেতে পারে নির্বাচনী আচরণ যদি কোনো কারণে লঙ্ঘিত হয়। তা আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে আর একটু শক্ত অবস্থান নিতে হবে। আমরা তো দেখেছি এই দেশে সংঘর্ষ হয়,
বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়, এমনকি একই রাজনৈতিক দলের ভেতরে অভ্যন্তরে তাদের ভিন্ন গোষ্ঠী থাকে, তারা এই কাজগুলো করে সরকারকে একটা আপনার একটা এমব্রেসমেন্টের মধ্যে ফেলা, অথবা নিজস্ব যে দল সেই দলে যেহেতু তাদের প্রার্থী মনোনয়ন পায় নাই, তারা এটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, দলকে এমব্রেসমেন্টের মধ্যে ফেলা। কত রকম ঘটনা ঘটে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই কয়েকদিন আগে বলেছিলেন যে তৃতীয় কোনো পক্ষ এই কাজগুলো করছে কিনা সেটাও তিনি বলছিলেন। তা তৃতীয় পক্ষ তো থাকতেই পারে এই দেশে, নানা ধরনের স্বার্থ নিয়ে মানুষ সেটা বের করে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিলেই আপনি কিন্তু বলছেন যে আমরা দেখেছি এরকম সহিংসতা বা নিজেদেরকেও দলকে এমবারাসমেন্ট, সরকারকে এমবারাসমেন্ট। আমি আসলে এটিও জানতে চাইছিলাম, আমি জনাব রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছেও, দুজনের কাছে এটি জানতে চাই যে আসলে তো নির্বাচন অনেকগুলোই দেখেছেন আপনারা, কথা বলেছেন বা একদম দেখার সুযোগ হয়েছে, সেখান থেকে জানতে চাই আসলে পর্যালোচনা করলে এই যে বর্তমানে যে সহিংসতার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, এটি কি খুব নজিরবিহীন নাকি এটাই স্বাভাবিক? নির্বাচন আসলে এমনটাই হয়? ডক্টর আরিফিন সিদ্দিক। না, নির্বাচন আসলে এরকম তো আমরা দেখেছি, অতীতে দেখেছি। বরঞ্চ এই বছরে আমরা এই পর্যন্ত দেখছিলাম যে মনোনয়ন দেওয়া হলো, মনোনয়ন বাছাই হলো, একেবারে প্রচার অভিযান শুরুর আগ পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থান ছিল, একটা স্থিতিশীলতা ছিল, যেটা অন্যান্য নির্বাচনের প্রাক্কালে কিন্তু এতটা শান্তিপূর্ণ দেখা যায় নাই। সবসময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে একটা, অন্তত এলাকায় গিয়ে যখন দুই দলের মিছিল যায় সেখানেও একটা সংঘর্ষ হয়, এরকম অতীতও হয়েছে। এবার কিন্তু সেটা একেবারেই ছিল না। তো হঠাৎ করে প্রচার অভিযান শুরু হওয়ার শুরুতে এই ঘটনাগুলো কেন ঘটছে এটা দেখা এবং ব্যবস্থা নেওয়া। আমি মনে করি যে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা নেওয়া শুরু করেন, এই অবস্থা আমরা কাটিয়ে উঠবো, শীঘ্রই কাটিয়ে উঠবো, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। জি, জনাব রিয়াজউদ্দিন আহমেদ। জি, আমি আরভিন ভাইয়ের সাথে একমত। নির্বাচনে ছোটখাটো ঘটনা ঘটবে, এটা এত লোক 300 কনস্টিটিউয়েন্সিতে সবাই মিছিল করছে, গায়ে গায়ে লেগে যায়, তো ওদের কিছু করার নাই। কিন্তু এখানে যে জিনিসটা মানে দেখার ব্যাপার যে এইটা ব্যাপকতা লাভ করে কিনা, এটাকে অ্যাকশন নিয়ে মানে অঙ্কুরে বিনষ্ট করতে হয় না, নিপ ইন দি বার্ড। যে যখন যেটা আরভিন ভাই যেটা বললেন, আমি তো বলি যে এবারের নির্বাচনটা তো একটা ইউনিক নির্বাচন। বাংলাদেশে 73 পরে দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচন হয় নাই নির্বাচন। আর 73-তে দল ছিল কয়টা? ওরকম তো দলও ছিল না। তো এই যে মানে নির্বাচনটা ইউনিক এই জন্য যে এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি সরকারে আছেন, সরকারের প্রধান, আর আওয়ামী লীগেরও প্রধান। সরকারের প্রধান হিসেবে ওনার দায়িত্ব হলো দেশটা ঠিকমতো চালানো এই ইন্টারিম পিরিয়ডে, এবং নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। এটা হলো প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব। আর প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে ওনার দায়িত্ব হলো দলকে জিতানো। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যে জন্য অনেক পারসেপশন হয় যে সরকার ইনফ্লুয়েন্স করবে, প্রভাব বিস্তার করবে, সরকার কি নিরপেক্ষ থাকবে নাকি। আওয়ামী লীগের প্রেসিডেন্ট যদি প্রধানমন্ত্রী থাকে তাইলে উনি কি ওনার দল হেরে যাক উনি চাইবেন এটা? আর যখন হেরে যাক এটা চাইবেন না, তখনই হয়তো এটার মধ্যে প্রভাব বিস্তারের একটা প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলি সামনে রেখে এবারের নির্বাচনটা হচ্ছে। এই জায়গার মধ্যে নির্বাচন কমিশনের দায়িত্বটা অনেক বেশি এই কারণে যে নির্বাচন কমিশনকে এই যে দুইটার মধ্যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অফিস অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড অফিস অফ আওয়ামী লীগ প্রেসিডেন্ট, এটা মাঝখানে কিন্তু নির্বাচন কমিশনকে ঠেকা দিতে হবে। এটা যাতে মানে একদিকে ঝুলে না যায়, এটা ব্যালেন্সটা যাতে রক্ষা হয়, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি হবে না এবং এটা ভালো নির্বাচন হবে। সরকারি দল যদি জিতেও they will win with credibility. জি, নিশ্চয়ই। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা অনলাইনের খবরগুলো দেখব, আর সেই সাথে এই প্রসঙ্গেও আরো অনেকগুলো খবরই নিশ্চয়ই অনলাইনেও পাবো, কথা বলবো সেই বিষয়গুলো। একটা বিরতি নিয়ে ফিরি, দর্শক থাকুন আমাদের সাথেই, ছোট্ট বিরতির পরে ফিরছি।
বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমরা বিরতির আগে যে কথাটি বলছিলাম তার রেশ ধরে আসলে আলোচনাটা আরেকটু কয়েকটি বিষয় আনতে চাই। যে সহিংসতার প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান তিনি বলছেন এই মুহূর্তে সেনাবাহিনী নামানো প্রয়োজন। ডক্টর কামাল হোসেনও আজকে সংবাদ সম্মেলনে বলেছেন মঙ্গলবারের মধ্যে সেনাবাহিনী নামাতে হবে, 18 তারিখের মধ্যে। আসলে সেনাবাহিনী নামানোর মতো কিন্তু পরিস্থিতি সিইসি একটা কথা বলছিলেন যে 15 তারিখ থেকে সীমিত সংখ্যায় সেনাবাহিনী মাঠে থাকবে, পরে যে বড় করে, কিন্তু এখন দেখলাম এটা চলে গেল 25 তারিখে। তো এখন যদি সহিংসতাটা না কমে তাহলে সিইসির উচিত হবে সেনাবাহিনী মোতায়েনের জন্য ব্যবস্থা নেওয়া। কারণ এটা যদি একবার ব্যাপক হতে, সহিংসতাটাকে যদি ছড়ায় পড়ে এবং এটার ব্যাপক হয়ে যায়, তখন কিন্তু সেনাবাহিনী নেমেও এটা কিছু করতে পারবে না। কাজে এটা আগে মানে অঙ্কুরে বিনষ্ট করা উচিত। সেই জন্য যদি সেনাবাহিনী 25 তারিখ নামার 20 তারিখ নামার মধ্যে, তো আই ডোন্ট সি এনি ডিফারেন্স। হতে পারে যদি ভালোর জন্য হয়, 2-4 দিন আগে হলে কি অসুবিধা। ডক্টর আরকিন সিদ্দিক, আপনার কি মনে হয় সেনাবাহিনী এই মুহূর্তে নামানোর প্রয়োজনীয়তা দেখেন কিনা, বা মঙ্গলবারের মধ্যে 18 তারিখের মধ্যে ডক্টর কামাল যেটি বলছেন? না, আমার মনে হয় যে সেনাবাহিনীর দাবি তো বিভিন্ন সময় তারা করেছে। সেনাবাহিনী কখন আসবে, সেনাবাহিনীকে কোন জায়গায় দায়িত্ব দেওয়া হবে, তাদের এই বিষয়গুলো নির্বাচন কমিশন দেখছেন। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনী পরিবেশটাকে সুষ্ঠু রাখা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অন্যান্য যে বাহিনীগুলো আছে তার সাথে সেনাবাহিনীর কবে থেকে সম্পৃক্ত করা দরকার আছে। এটা তো নির্বাচন কমিশনের এখতিয়ার, নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা রাখতে হবে। পলিটিক্যাল পার্টি তাদের বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সাথে হয়তো এই দাবি দেওয়া এনেছে। কিন্তু আমি তো দেখি যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, নির্বাচন প্রাক্কালের যে পরিবেশ, সেটি মোটামুটি শান্তিপূর্ণ। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যেটা রিয়াজ ভাই বললেন যে একটা ব্যাপক আকারে যাতে না যায়, সেই জন্য সতর্ক থাকা দরকার আছে। এবং সেই জন্যই বলেছিলাম সেই জন্যই বলেছিলাম যে এগুলোর দ্রুত তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া, অ্যাকশন নেওয়া। এটা যদি নেওয়া হয়, আমি নিশ্চিত যে এই সমস্যাগুলো আর থাকবে না। সেটা করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যথেষ্ট যোগ্যতা আছে, দক্ষতা আছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা, সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই কাজগুলো করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও তো অভিযোগের তীর আছে। কি অভিযোগ? মানে এই যে গ্রেপ্তার ইস্যুতে তো পুলিশের গ্রেফতার তো এখন ওয়ারেন্ট ছেড়ে কোনো গ্রেফতার হচ্ছে না, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত আছে। আগের যদি কোনো মামলা থাকে, সেই ইয়েতে নতুন করে তো কোনো মামলাও নেওয়া হচ্ছে না। মানে এখন যদি এই ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ, তবুও কি মানে তখনও কি একটা প্রশ্ন চলেই আসবে কিনা যে গ্রেপ্তার হচ্ছে নির্বাচনের আগে কর্মী নেতাকর্মীদের গ্রেপ্তার প্রশ্ন তো আসতেই পারে, প্রশ্ন করা হচ্ছে। কিন্তু আমরা দেখবো যে নিয়ম অনুযায়ী সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা। নিয়ম যদি ব্যত্যয় না ঘটে তাহলে তো এটা মেনে নিতে হবে। নিয়মটা তো এমন একটা বিষয় যে একদল বলে নিয়মের মধ্যে হচ্ছে, আরেকজন বলে হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটা তো কেউ অস্বীকার করবে না। যারা অভিযোগ করছেন তারাও বলবেন যে যদি কেউ দোষী হয়, অপরাধী হয়, তাকে আপনারা আইনগত ব্যবস্থা নেন। তো সেদিকে তো সেই বিশ্বাসটার জায়গায় তো আমাদের থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশও চাইব, আবার অপরাধীরা আপনার সব ধরাছোঁয়ার বাইরে থাকবে, এই দুটো তো একসাথে যেতে পারে না। নিশ্চয়ই। আর এই যে পাল্টাপাল্টি অভিযোগের বিষয় যেটা আসছে, বিশেষ করে বিএনপির নানা জায়গায় হামলা শিকার হচ্ছে, বা আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হচ্ছে, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের, মানে আওয়ামী লীগের প্ররোচনায় বা আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে আসলে। এবং আওয়ামী লীগ বলছে, আজকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য এসব হামলার ঘটনা ঘটাচ্ছে। আসলে যৌক্তিকভাবে চিন্তা করলে, যেহেতু ব্যবস্থা নেওয়া হয়নি বা আমরা যেহেতু দৃশ্যমান কিছু দেখিনি, যৌক্তিকভাবে চিন্তা করলে কি মনে হয় এই হামলার বেনিফিটটা কোথায়? এটা মনে হওয়ার ব্যাপার না, এটা হলো বাস্তব অবস্থাটাকে নিয়ে অ্যাকশন নিতে হবে এটা বন্ধ করার জন্য। এটার দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনকে এই দায়িত্বটা নিতে হবে যে ওবায়দুল কাদের বললে তো একটা পার্টিজান ওপিনিয়ন বললো, বা ফখরুল বললে একটা পার্টিজান ওপিনিয়ন দিল, কিন্তু এখানে আম্পায়ার হলো ইলেকশন কমিশন। ওনারা বলুক না যে এখানে মানে কে দায়ী। দুই একটা কেস যদি এরকম হয়ে যায় যে কে দায়ী এটা বেরিয়ে যায়, তখন কিন্তু আর এই ঘটনাগুলি আর ঘটবে না। কিন্তু এটা বলছে না কেন? না বললে সন্দেহ দেখা দিবে যে তাইলে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, নির্বাচন কমিশন এক পেশে কাজ করছে।
যেদিকেই করুক এক দলের পক্ষে কাজ করছে বা সরকারি দলের পক্ষে বা বিরোধী দলের পক্ষে কাজ করছে, এই জিনিসটা নির্বাচন কমিশন কে মানে আমাদের বোঝানোর দরকার নেই, ওনারা নিজেরা বুঝে। এবং এটা যেহেতু একটা মানে ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা স্ট্যাটুটরি বডি, এটার ক্ষমতা কিন্তু অনেক, এবং সেই ক্ষমতাটা বিভিন্ন দেশে নির্বাচন কমিশন যে বলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, এই নির্বাচন কমিশন তাদের ক্ষমতাটা প্রয়োগ করে এবং ওই ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে তারা বিভিন্ন ইনস্টিটিউশন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ব্রাঞ্চের রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা পায়। এইটাকে এখানে এনশিওর করতে হবে। এখানে নির্বাচন কমিশনে 5 জন লোক কি সারা দেশের এই 10.5 কোটি ভোটার ম্যানেজ করতে পারবে? এখানে এক্সটেন্ডেড ইলেকশন কমিশন আছে, সেটা 7 লক্ষ লোকের, এবং 7 লক্ষ লোকের মধ্যে প্রায় অর্ধেকের বেশি হলো সরকারি কর্মচারী। কাজে ওখানে তো একটা দায়িত্ব আছে, সবার দায়িত্ব আছে। নিশ্চয়ই নির্বাচন কমিশনের উপরেই সেই গুরু দায়িত্বটা রয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো শেষ করছি সংবাদ সম্প্রসারণ। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।